সে ভর দুপুরে হঠাৎ মায়াবী নীল জোছনা ঝরে, লোকালয় ছেড়ে যেন দূর বহু দূরে সাজানো জলের বাসর প্রণয়ের ফুলে। জোছনা লুকালো মুখ অতল আধারে, জলের বাসরে ভাসে ভোরের শিশিরে, রঙের আগুন লাগা বিরহী ফাগুনে তুচ্ছ প্রাপ্তি মোহ ক্লান্ত চরণে। আরে সবাই তো বুঝাবো টাইমটা রিপোর্ট দিতে হবে আবার এত কথা। তো যাও কি অনেক না ভাই, দিস ইজ টু মাচ। কি করলি তুই? এই গাই বিয়া ধরে নাকি? খারাপ খারাপ। ম্যাডাম, আপনার ছোট বোনের নামটা খুব সুইট, রিদিতা। ওকে আপনার সঙ্গেই থাকে? জি। আর আপনার বাবা মা কোথায় থাকে? ওনারা আসবে না। ওহ, আই এম সরি। না না, ইটস ওকে। ম্যাডাম, আপনি কি কোনো জব করছেন? না। আপনার ভাই কি যেন নাম? মিস্টার তিনু, উনি কি করেন? ভাইয়া তাকে বিজনেস করে। কিসের বিজনেস? এই মিডিয়া সেন্টারের বিজনেস। না মানে বিজনেসের ধরনটা কি? আমি এক্স্যাক্টলি এ সম্পর্কে কিছু জানি না। কেন, আপনি কি ওটার সাথে জড়িত নন? থাকলেই তো পারেন। আমার আসলে অত সময় নেই, আর তাছাড়া আমি নিজেও একটু টুকটাক অভিনয় করি তো। তাই? কোথায়? ফিল্মে না নাটকে? ফিল্মে। ওহ, দারুণ। ম্যাডাম, আমার অনেক স্বপ্ন ছিল আমি ফিল্মে অভিনয় করব। মনে করেন আমি ফিল্মের হিরো, নায়িকাকে অ্যাটাক করেছে ভিলেন, আমি হঠাৎ করে সেখানে হাজির, তারপর তো হ্যাপি অ্যাকশন, অবশেষে নায়িকার হাত ধরে। স্বপ্নে না হয়ে বাস্তবে তো তা কাজে লাগছে, তাই না? কিরকম? এই যে আপনি প্রত্যেকদিনই বিভিন্ন বদমাশদের ধরছেন, তাদের সাহায্য করছেন, ফিল্মের হিরোদের মতো। তা বলতে পারেন, তবে সেই নায়িকার হাত ধরে শুধু ঘুরতে পারছেন না, এই যার, তাই না? ম্যাডাম, আপনাকে আমি একটু বলি, আপনার তো অনেক পরিচিত, আপনি বলে কই আমাকে একটা চান্স দিন না? অন্য লোকদের বলতে হবে, আমি বরং ভাইয়া কি বলি। আপনার ভাইয়া কি ফিল্ম ডিরেক্টর? না, তবে ভাইয়া একটা ফিল্ম প্রডিউস করছে। বলেন কি, আপনার ভাই ফিল্ম প্রডিউস করবে? হ্যাঁ, কেন আপনার বিষয় হচ্ছে না? হ্যাঁ, না অবিশ্বাস করার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে একটা ফিল্ম বানাতে তো অনেক টাকা দরকার। তা দরকার, এখন তো আবার কোটি টাকার নিচে কোনো ফিল্মই হয় না। ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আপনার ভাই কি বিজনেস করে জানো? মিডিয়া বিজনেস। ও ভালো। জোমান ডাইরে মোড়।
আমার কারণে তোমার জীবনে যে বিপর্যয় নেমে এসেছে তার জন্য আমি হাত জোড়ে ক্ষমা চাইছি। কিন্তু একটা বিষয় আমার খুব খটকা লাগছে, তোমার মতো ছেলে চাকরির ঘুষের টাকা জোগাড় করবার জন্যে একটা মেয়েকে কিডন্যাপ করলে, এটা তো মানতে পারছি না। ইন্টারভিউর সময় তোমার সঙ্গে যখন আমার কথা হয় তখন আমি ভেবেছিলাম তুমি খুব নীতিবান, সৎ, আর সেই তুমিই কি না একটা মেয়েকে কিডন্যাপ করলে এবং সেই মেয়েটা তোমাদের হাতছাড়া। আশ্চর্য, এবং আশ্চর্য তোমাদের নীতিবোধ। আচ্ছা, এই যে তুমি থানায় সারেন্ডার করতে যাচ্ছ, তাতে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওই মেয়েটা কি তার স্বামীর ঘরে ফিরে যেতে পারবে, নাকি তোমার মা তার সন্তানকে ফিরে পাবে? জানি না। তাহলে এসব করছো কেন? এছাড়া আমি কি বা করতে পারি? অনেক কিছু করতে পারো। জীবনকে নতুন করে সাজাতে পারো, নতুন উদ্যমে বাঁচার স্বপ্ন দেখতে পারো, স্বপ্নকে লালন করো। আমি তোমাকে তোমার সেই স্বপ্ন পূরণে সাহায্য করব। এবার অন্তত তুমি আমাকে বিশ্বাস করতে পারো। প্রোডাক্ট বলতে তুমি কি বোঝো? যে জিনিসটা তৈরি হয় সেটা প্রোডাক্টিভ হয় কি প্রোডাক্ট বলে? যেটা মানুষ কিনতে আগ্রহ পোষণ করে, যেটা দেখতে আগ্রহ পোষণ করে, সেটাকে প্রোডাক্ট বলে। দেখো আব্দুল্লাহ, একটা সময় ছিল মানুষ ঝোলা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তো, ক্রিয়েশন করে চিৎকার করতে করতে মুখে ফেলা তুলে ফেলতো। সেই ক্রিয়েশনের কোনো ভ্যালু নেই। মানুষ এখন বুঝতে পেরেছে ক্রিয়েটিভের পাশাপাশি প্রোডাক্টিভ হতে হয়। আর আমি সিদ্দিক রোশন জানি কোনটা কিভাবে প্রোডাক্টিভ করতে হয়। আমি বুঝি স্ক্রিপ্টের ভাষা। তুমি দেখো, আমি পয়দা করিনি, আমি বড় বড় আর্টিস্ট পয়দা করিনি। তোমার চোখ কান খোলা রাখতে হবে। তুমি দেখো না নাটকে দেখো না কিছু কিছু অভিনেতা তারা কি করে? তাদের কালারের ফিটনেস নাই, কমপ্লেক্সনের ফিটনেস নাই, ফিজিক্যাল ফিটনেস নাই, তাদের স্পিচের ফিটনেস নাই, সুন্দরভাবে কথা বলতে পারে না, অশুদ্ধ বাংলা ভাষাকে একদম যা ইচ্ছে তাই করে ফেলেছে। ভাই আমি তো ভাই নাটক বানাবো না। চুপ! আমি নাটকের কথা বলছি কি তোমাকে? আমি তো ফিল্ম বানাবো। ইয়েস, হ্যাঁ, ইয়েস, ফিল্ম। একদম জায়গা মতে আসছো। ফিল্ম। নাটক আর ফিল্ম এক নয়। ওরা নাটকটিকে অশুদ্ধ বানিয়ে ফেলেছে। আই ডোন্ট কেয়ার, বাট ওয়েলকাম। তাদেরকে ডাকো ফিল্মে, পারবে না, কারণ লাউড স্পেসে এইসব ভাষা, এইসব স্টাইল কেউ গ্রহণ করবে না। আমি জানি ফিল্মকে কিভাবে ডেভেলপ করতে হয়। ফিল্মের ভাষা আমি বুঝি, ফিল্মের পাঞ্চিং লাইন বুঝি। অ্যাক্টিং একটা মেথডে চলে। হুটহাট করে অ্যাক্টিং করে ফেললে হবে না। এই যে আমি যে স্ক্রিপ্টটা লিখেছি, এখানে যে একজন স্ক্রিপ্ট রাইটার প্রধান চরিত্র, আমার চেয়ে ভালো স্ক্রিপ্ট রাইটার হিসাবে কে বুঝবে? কেউ বুঝবে না। এই যে সুন্দর হ্যান্ডসাম এই ফিগার, তারা কি পারবে আমার মতো অ্যাক্টিং করতে? পারবে না। কারণ আমি জানি এই ডায়লগের স্পেসটা কোথায়, আমি জানি যে এই পুরো ঘটনার স্পেসটা কোথায়। একমাত্র আমি বুঝবো। তুমি 1.5 কোটি টাকা লগ্নি করতে ভয় পাচ্ছ আমাকে নিয়ে কেন? এই প্রোডাক্ট সেল হবে না আমার কিছুটা নামে? দর্শক যদি দেখে যে শুধু নামটাই নয়, এখানে সিদ্দিক রোশন নিচে হাজির, কেন হবে না? কিসের ভয় তোমার? তো একটা প্রোডাক্টিভ করতে পারি আমি। দেখো, ফিল্ম এত সহজ জিনিস না, আমি বারবার বলছি। ফিল্মের যে মাত্রাটা, ফিল্মের যে ক্যানভাসটা, সেটা আমি চিনি, ফিল্মের কালারটা আমি চিনি। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি সিদ্দিক রোশন এই কাজটি করব এবং করতে পারবো। সিদ্দিক ভাই, আই এম সরি, আমার মাফ করো, আমি ক্ষমা প্রার্থী, প্লিজ। সরি। তার মানে আমি তোমাকে কনভিন্স করতে পারিনি। আসি। How funny.
সিদ্দিক হবে নায়ক। রুবি, তোমরা এখন রিয়াকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে সরাসরি আমার এখানে চলে আসবে। আর গলায় এগুলো কি পরে রেখেছো? হ্যাঁ, কখন আমার সামনে এগুলো পরে আসবে না। খুলে ফেলো, যাও। রিয়া, তোমাকে কি আমি খুব চিন্তায় ফেলে দিলাম? না, তাহলে কি চিন্তা করছো? আপনার কথাগুলো মিলিয়ে নিচ্ছি। আমি খুব বোকা, তাই না? না, তুমি মোটেও বোকা না। তুমি ভীষণ একটা ভালো মানুষ। আর এই ভালো মানুষটা আমাদের সমাজে বোকা বনে যায়। এই সমাজের পুরুষরা নারীদের বোকা হিসেবে দেখতে পছন্দ করে। সে স্বামী হোক, প্রেমিক হোক, পিতা হোক আর সন্তানই হোক, সবাই ওই এক দৃষ্টিতে আমাদের দেখতে চায়। আমার তো এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না দাদি। তা কেন হবে? তুমি অবশ্যই তোমার অবস্থানে ফিরে যাবে। নিজের অবস্থানে গিয়ে তোমার অধিকার আদায় করে নিতে হবে। তুমি যদি তোমার অবস্থান থেকে সরে যাও, তাহলে অস্তিত্বের সংকট তৈরি হবে। তখন জীবনে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। তুমি অবশ্যই ফিরে যাবে, তোমার বাবাকে, তোমার স্বামীকে টেনশন মুক্ত করবে, ঠিক আছে? আর যখন ইচ্ছে হবে আমাকে ফোন করবে, আমার কাছে চলে আসবে, কেমন? ঠিক আছে। যাও। জি স্যার। এভরিথিং ওকে? জি স্যার। কেউ এসেছিল? জি না স্যার। মিলন সাহেবের অবস্থা কি? স্যার, রাত দুপুরে একবার বেরোতে গিয়ে ভূত দেখার মতো আটকে উঠেছে। গুড, ভেরি গুড। স্যার, ইনি কি সেই? হ্যাঁ, ইনি হচ্ছেন সেই মিলন সাহেবের দাদু শাশুড়ি ডক্টর শর্মিলী খান। ওনার নাম অবশ্য শর্মিলী খান না, ওনার নাম হচ্ছে শর্মিলী হাসান সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ, জি স্যার। দারুণ একটা সুসংবাদ আছে। কি স্যার? খুব তাড়াতাড়ি আমি ফিল্মে অভিনয় করছি। স্যার, এখানেও কি পুলিশের ক্যারেক্টার? আরে না। ম্যাডাম, আমার দিকে একটু খেয়াল রাখবেন। আমজাদ, জি স্যার। তোমার দিকে আমি খেয়াল রাখি না? এনিথিং মোর? নো স্যার। চলো। সন্তানের মুখে হাসি না থাকলে বাবা মার মনে অন্ধকার নেমে আসে। যা ঘটেছে হয়তো সেটা ঘটার কথা ছিল না, তবু ঘটেছে। তোর কোনো হাত ছিল না, সেক্ষেত্রে তোর বা আমার কি বা করার আছে? বাবা, আমার মন খারাপ, এই কথাটা সত্য। জিয়া এখান থেকে চলে গেছে, এজন্যই আমার মনটা খারাপ, এই কথাটাও সত্য। কিন্তু আমার মন বেশি কেন খারাপ জানো বাবা? কারণ জিয়া কেন চলে গেল এখান থেকে
আমি জানতে পারলাম না বলে। আচ্ছা বাবা, মানুষের জীবনে তো সমস্যা থাকবে, তো সেটা কি কাছের মানুষের সাথে, আপনজনের সাথে শেয়ার করা যায় না বাবা, বলো? আর শেয়ার যদি করা নাই গেল, তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্ক কিসের? ঠিক। তুই কি এখানে একা বসে থাকতে চাচ্ছিস? ঠিক আছে, থাক। ও হ্যাঁ, তোর মাকে ফোন করেছিলাম, সে আজ আসবে না। তোকে একটা কথা বলি না, মা ফেরার আগে তোর সিদ্ধান্ত নেওয়ার থাকবে, তুই সিদ্ধান্তটা নিয়ে। বাবা হিসেবে আমি তোর সিদ্ধান্তের সাথে থাকতে পারি না পারি বলতে পারি না, তবে বন্ধু হিসেবে তোর সিদ্ধান্তকে আমি সম্মান দেখাবো। যাই, নিচ্ছি। বাবা একটু বসো না, আচ্ছা, বল। আমাকে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবার সময় দাও। হয়তো আমি সঠিক সিদ্ধান্তই নেব। ও বাবা, একটা গান শোনাও না। গান? আমার মনটা হালকা করে দাও প্লিজ বাবা। আরে আমি তো গান গাই না সে অনেক অনেক বছর। ঠিক আছে, তোকে একটা মজার কথা বলি, সাথে গানও আছে। তোর মা যখন লাল শাড়ি পরতো, আমি তখন তাকে খেপানোর জন্য এই গানটা গাইতাম। লাল চেলি পরনে তার লজ্জাবতীকে, কোন সাজে সেজেছ কার মন ভোলাতে। সে ক্ষেপ্ত, আমি আরো গাইতাম। গাও না বাবা। কে তুমি গো ললনা, একটু কিছু বলো না, শুভ লগনে ভীরু নয়নে ঘুরিয়ে থাকো কেন শরমে, লাল চেলি পরনে তার লজ্জাবতীকে। এই তো। আসলে থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম, ইউর ওয়েলকাম। স্যার, আপনি ভালো করে মনে করে দেখুন, আপনি এবং আপনার শ্বশুর দুজনে স্বীকার করেছেন যে রিয়া ম্যাডাম কিডন্যাপ হয়নি, সে তার ডক্টর দাদির কাছে আছে, তাই তো? জি তাই। আমি আপনার কাছে ডক্টর দাদির মোবাইল নাম্বারটা চেয়েছিলাম, যদিও আমি বলেছিলাম যে ইন্ডেক্স দেখে বলতে, কিন্তু আপনি মুখস্থ করে বলেছিলেন, তাই না? জি। আমি ডক্টর দাদির সাথে কথা বলেছি, রিয়া ম্যাডাম সেখানে নেই। অসম্ভব, হতেই পারে না। পারে স্যার, হতেই পারে, কারণ আমি আপনার দাদি শাশুড়িকে সাথে করে নিয়ে এসেছি। আপনি আপনি ওনাকে বাইরে দাঁড় করে রেখেছেন অফিস? অস্থির হবেন না স্যার, আমি ওনাকে ডাকছি। ম্যাডাম, প্লিজ ম্যাডাম। অফিসার, আপনারা আসলে বেশ মজা করতে পারেন। প্লিজ আপনি বসুন। আপনার সেন্স অফ হিউমার একদম খুব মারাত্মক লেভেলের, কিন্তু আপনি ওনাকে আমার দাদি শাশুড়ি সাজিয়ে নিয়ে এসেছেন। ভেরি ফানি। আপনি খুব মজা করতে পারেন অফিসার, দ্যাটস ব্যাড। আমরা কি পারি না পারি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি যে নাম্বারটা আমাকে দিয়েছিলেন সেটা হচ্ছে ওনার নাম্বার, আর যে নামটা বলেছিলেন নামটাও অনেকটা কাছাকাছি, তবে শর্মিলী খান নন, উনি হচ্ছেন শর্মিলী হাসান। আর অমনি আপনি একটা ইয়াং মেয়েকে আমার দাদি শাশুড়ি বানিয়ে আমার সামনে হাজির করেন। বাহ, ফ্যান্টাস্টিক! এই জন্যই তো আপনারা। গুড জব, ভেরি গুড জব। স্যার, আমার তো ভুল হতে পারে, কিন্তু
নাম্বারটা কি আপনি একবার মিলিয়ে দেখবেন? অফিসে মিলিয়ে দেখার তো কিছু নেই, আমি আপনাকে কিন্তু বুঝতে বলেছিলাম আরেকবার। তাহলে কি আরেকবার বলবেন স্যার? অফিসার, আপনি কি আমার ক্লাস টিচার যে পড়াচ্ছেন? না স্যার, আমি আমার ভুল সংশোধন করার চেষ্টা করছি। প্লিজ দেখুন, প্লিজ। আপনি তো সত্যি সত্যি ভুল নাম্বারে ডায়াল করেছেন। জি জি, এখানে 6 এর জায়গায় 7 হবে। সরি স্যার, ম্যাডাম, এক্সট্রিমলি সরি। না না, ইটস ওকে। আমি তাহলে আসি। না না, আপনি যাবেন কেন? চা কিংবা কফি খেয়ে যান। ও মানে যদিও আমাকে বানাতে হবে তারপর। থাক থাক, আপনি ওয়াইফ বাসায় ফিরুন, তারপর না হয় হবে। বাসা তো চিনেই গেলাম, আর ফোন নম্বরগুলো তো আছে। আমি তাহলে আসি। হ্যাঁ জি প্লিজ, থ্যাংক ইউ। ম্যাডাম, ম্যাডাম কি চলে যাচ্ছেন? আপনার কি ধারণা আমি থেকে যাচ্ছি? না, থাকলে ভালোই করতেন, অন্তত শেষ দৃশ্যটা দেখে যেতে পারতেন। পুলিশের জবটা কতদিনে? 3 বছর 3 মাস। সেজন্যই এত তাড়াতাড়ি শেষ দৃশ্যের কথা ভাবছি। কেন ম্যাডাম, এটা কি টেনে লম্বা করা হবে? টেনে লম্বা করতে হবে না, আপনি আপনিই লম্বা হয়ে যান। অপেক্ষা করুন, সবই দেখতে পাবেন। আসি মিস্টার আমজাদ, টেক কেয়ার। আমার ধারণা পুলিশ সম্পর্কে আপনার অভিজ্ঞতা খুবই কম। আপনি নিজেকে খুব চালাক ভাবেন, প্রত্যেকেই তাই ভাবে। যাকে আমি আপনার সাথে বেশি কথা বলব না, আপনাকে আমি 20 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে আপনি আমাকে সবকিছু খুলে বলবেন, তা নাহলে আমি আপনার মুখোশ খুলে দেবো। ইন্সপেক্টর সাহেব, আপনি একজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে যাবেন না। আর আপনাকে স্মরণ করে দিতে বাধ্য হচ্ছে যে আপনার সুপিরিয়র বস ডিআইজি শামসুল হক খান কিন্তু আমার শ্বশুরের ঘনিষ্ঠ বন্ধু। আশা করি এখন নিশ্চয় আপনি সংযত হবেন। জি, ডিআইজি সাহেবের নির্দেশেই আমি এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে সংযত। শুনুন, আপনার স্ত্রী কিডন্যাপ হয়েছে, এটাই সত্যি। আর সত্যি বলেই আপনার শ্বশুর সন্দেহ করছে যে এই ঘটনার সঙ্গে আপনিও জড়িত। আজ সকাল 10টার মধ্যে আপনার শ্বশুর জনাব মোর্শেদ খান 1 কোটি টাকা নিয়ে আপনার এখানে আসার কথা। আসবে, উনি অবশ্যই আসবেন, তবে আমার ফোন পাওয়ার পর। আর হ্যাঁ, কিডন্যাপারদের কাছে টাকাটা আপনি পৌঁছাবেন না, পৌঁছাবো আমি। আরও একটা কথা, ওরা তো কাল চেয়েছিল 50 লাখ। ঠিক কাল রাত 10টায় আপনি ওদের সাথে কথা বলে আপনার শ্বশুরকে জানালেন 1 কোটি টাকা। মিস্টার মিলন, বিষয়টা একটু কেমন যেন গড়বড়ে হয়ে গেল না? শুনুন, এদেশে
পুলিশের চেয়ে বড় কোনো চালাক নেই, কথাটা মনে রাখবেন। বাহ, ফ্যান্টাস্টিক। আমাদের ইন্সপেক্টর সাহেব মনে হয় খুব বেশি অবসর টাইমে বাংলা ছবি দেখেন, রাইট? জি না, সামনে একটা বাংলা ছবিতে অভিনয় করব তো, তাই ডায়লগগুলো বোধহয় একটু ফিল্মি হয়ে গেছে, তাই না স্যার? একটু ফিল্মি না, ভেরি ফিল্মি। তা সেই ছবিতে কি আপনি ইন্সপেক্টরের ক্যারেক্টারই করবেন নাকি? আপনার মতো সুদর্শন হলে হিরো ক্যারেক্টারটাই করতাম। তবে স্যার, ক্যারেক্টার হিসাবে আপনার ক্যারেক্টার অনেক দারুণ। আপনি অনেক শক্ত নার্ভের মানুষ। এটা কিন্তু স্যার ডায়লগ না, সত্যি কথা। আপনি প্লিজ আসুন। যেতে না চাইলে কি করবেন আপনি? কিছুই না, হয়তো কিছুই করতে পারবেন না। আমি এখন ডিআইজি সাহেবের নির্দেশে এখানে আছি। যাকে আপনি এক কাজ করুন, আপনার বাবা মার কন্ট্যাক্ট নাম্বারটা দিন তো। জি জি, আমি আপনার বাবা মার সাথে কথা বলতে চাই। আপনার শ্বশুর এবং তার বন্ধু ডিআইজি শামসুল হক খানের নির্দেশেই আমাকে কাজটা করতে হচ্ছে। দিন প্লিজ। मेरा 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 तुफा 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 मेरा 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 नहीं तुफा तुफा ए रख दो चश्माটা খুলে দিবি ও বেয়া দিস না আগে এই 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 যাবি দেখ দেই এই নতুন ড্রেসে আমাকে কেমন লাগতে আছে? হিরো হিরো লাগতে আছে না? জোশ জোশ শরীরের মধ্যে বড় একটা জোশ চলে আসছে, বুঝছো? এই দেখ জোশ চলে আসছে শরীরের মধ্যে। আচ্ছা, আমাকে ওই যে কলকাতার যে ডিস্কো ড্যান্সার মিঠুন দা ওরকম লাগতে আছে না কিছুটা? হ্যাঁ, আরো একজন আছে ওই যে মাওয়ালি, হিম্মত আলী, জিতেন্দ্র দাদা। তুফা 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 তুফা। আচ্ছা না ভাই, আপনি এরকম হাইতে হাইতে বুড়ো কুকাতার যাইতেছেন কে কন্দি? আপনি তো একদম যুবক, আপনি তো তাগড়া যুবক, যৌবন আপনার মধ্যে টসটস করতেছে। আপনি হইছেন আপনার দেখতে দেখাইলো না ভাই, বাংলাদেশের সালমান খান। আপনি কিরা? সালমান খান। সালমান খান সুপার দিয়ে কোনো লোকের কানে গ্লুস উড়ে গেলাম, বেটা ফাঁসি দিয়ে দিল। এখন কি ভুল কিছু কইছিনি? ও কোনো নায়কের জাতইলে বেটা ফালতু একটা কির মধ্যে কি আর পান্তা মধ্যে কি ফোন সালমান খান হলো সাচি টাইপ অফ হিরো। এই দেখা নীলেশ জিয়া বেহায়া বেসরম, মানের সামনে মাতারিকের সামনে পটপট করে জামা কাপড় খুলে হবে, বুঝলো? তুই হের লোক আমাকে তুলনা দিতে আসো, আমি তো এরকম না। না না ভাই না, বুঝছি আপনার মধ্যে আসলে যৌবনের কদর নেই, বুঝছেন? আপনি দেখতে কিরম করতে পারেন? ওই যে আগের কালে নায়ক আছে না, হ্যাঁ, রাজকুমার, খুব রাজকুমার। আমার কাদার বসি। আচ্ছা, তুই দেখবি আমাকে এই যে রাজেশ খান্নার মতো লাগতে আছে না কিছুটা? তাহলে খুশি আপনি? হয় খুশি। আপনারা হুবহু রাজেশ খান্নার মতোই দেখাইতে আছে। তাহলে ভাই একটু খেয়াল করে দেখেন দিই আমার কেমন দেখাইতে আছে। সেই জন্যই তো সম্ভাবনাটা বাড়ছে। কে তুমি দেখো না ওই যে হ্যাগো চোখের সামনে দিয়া সন্ত্রাসী, বোমাবাস, চাঁদাবাস, এরপর ওই যে কি জানি কয় জঙ্গি, হেরা ঘুরিয়ে বেড়ায়। ওনরা কিন্তু হ্যাগো দেখে না। হেরা কাকে দেখে? তোমাকে আর আমাকে দেখে, আমাদের মতো ভদ্রলোকদের দেখে। তাদেরকে ধরে থানায় নিয়ে যায়, শেষা দেয়, শেষা দিয়া মামলা দিয়া স্বীকারোক্তি আদায় করিয়ে নিয়ে যায়। গঙ্গা আহমেদ, তুমি পেপার পত্রিকা পড়ো না? দেখো না? অপরের কোনো লাভ আছে? অতে হুদে হুদে খালি খারাপ খারাপ খবর দেয়, অপরলে মাথার চান্দি হুদে গরম হয়ে যায়। চান্দি শুদ্ধ গরম হয়ে যায়? তোমার চান্দি গরম হয়ে যায়? যে চান্দি গরম হইবে এনে, ওদিকে দাদি আম্মারও চান্দি গরম হয়ে যাইতে আছে, বুঝছো? ওই পেশাল পোশাল না পুষটা চলো, দাদি আম্মার মাথা ঠান্ডা রাখি, নাইলে কলম ডান্ডি পড়াস পড়াস পটাশ না ভাই, পটাশ পটাশের কাম নাই। এসে আপনি বাড়ান, আমি ফলো দিই। হলো যে ওকে ফলো। प्यार का तोहफा तेरा गिर गिर गिरेगा।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখলাম। আরে ভাই আমি তো বলছি যে হবে বিষয়টা, ঠিক না? আচ্ছা ঠিক আছে রাখলাম। আরে ভাই সমস্যাটা কি আপনার? আমি তো বললাম যে আমি করবো কাজটা। না না এইভাবে করলে তো হয় না ব্যাপারগুলো। হ্যাঁ একটু কি সরে বসে যায়? না ওই ফোনে উত্তেজক কথাবার্তা আদান প্রদান হয়েছে তো, তাই একটু উষ্ণতা গায়ে লাগছে। কিছু মনে করবেন না। যদি শরীরটা খারাপ না? প্রচণ্ড খারাপ। ঠিক আছে একটু বসা যায়। আপনার থিয়েটার করতেন? হ্যাঁ আপনি ছোটোবেলায় থিয়েটার করতেন? কেন? আপনার গলার রেঞ্জ অনেক ভালো। আপনি ফোনটা পকেটে রেখে এমনি যদি কথা বলতেন আমার মনে হয় ওই ভদ্রলোক শুনতে পেতেন। আপনার গলার রেঞ্জ এত স্ট্যান্ডার্ড, আপনি যদি ছাদে উঠে গিয়ে কথা বলেন তাহলে তো চিটাগাঙে শোনেন। ধন্যবাদ। না ওই ছোটোবেলায় একটু শখ টক ছিল আর কি, করছিলাম। তা কিছু মনে করেন না। আপনি কি করেন? খাই দাই ঘুরে ফিরি, আকাশ দেখি, বাতাস দেখি, পাখি দেখি, চমৎকার। সব কিছুর মধ্যে একটা অন্যরকম বিউটি আছে। আপনি দেখেন গাছের রং সবুজ, কিন্তু একটা গাছের রং আর একটা গাছের রঙের সাথে মিলে না। সবুজের মধ্যে অনেক বৈচিত্র্য, তাই না? সরি, আচ্ছা আপনি কিছু মনে করবেন না? আপনি কি ওই ব্যান্ডসটায় যাবেন? আমার একটু শরীরটা খারাপ আছে তো, যদি শুয়ে যেতে চাচ্ছিলাম। এটাই সমস্যা আপনাদের। জি সমস্যা আপনাদের। এই সিটটা কি আপনার নিজের কেনা সিট? না সরি, আপনি লাগবে না। এত ভাবনার কি হয়েছে? তুমি তো এখানে এসে কোনো ভুল করোনি, এত চিন্তা করছো কেন? তুমি কিন্তু এটা আজব আছো। বাবা তোমাকে জোর করে ধরে নিয়ে আসছে, তোমার তো ইচ্ছা না? ইচ্ছা তো একটু নিশ্চয়ই ছিল, একটু একটু ইচ্ছা তোমার ছিল, না হলে তো বাবা তো আর তোমাকে কোলে করে নিয়ে আসতে পারতো না। তুমি তো আর ছোট্ট বাচ্চা না, তাই না? একটু ইচ্ছে ছিল। আচ্ছা হয়েছে, এখন তোমাকে আর লজ্জা পেতে হবে না। আসো খেতে আসো, আমি একদম গরম গরম খাবার রেডি করেছি। আমি আসলে খাবো না। খাবে না কেন? আমার তো খিদে নেই। খিদে নেই কেন? মানে আমার খেতে ইচ্ছে করছে না। ও আচ্ছা, তার মানে তোমার ক্ষুধা আছে কিন্তু তুমি এখন খেতে চাইছো না, তাই তো? তুমি তো দেখি একদম আগের মতো আছো, একটুও বদলাওনি। গুড, ভেরি গুড। তা জনাব লজ্জাবতী, আপনার কখন খিদে লাগবে শুনি? শরীর খেয়াই ভেসে ভর দুপুরে, হঠাৎ মায়াবী নীল জোছনা ঝরে।